ঘড়ির ঢং ঢং শব্দটি জানান দিচ্ছে সকাল হতে আর বেশি দেরি নেই। বাইরে হালকা আলোর রেখা ফুটে উঠেছে, কিন্তু সাজেকের এই চারদিকে গাছে ঘেরা কটেজটার রুমের মধ্যে তখনও অন্ধকার বিরাজ করছে। রুমের একদিকে নিচে বিধ্বস্ত অবস্থায় বসে আছে একটি মেয়ে। চোখ মুখ থেকে এখনো ভয়ের চিহ্ন যায়নি। আর তার থেকে কিছুটা দূরে বিছানার উপর বসে আছে একজন যুবক, যার চোখ মুখ লাল হয়ে আছে। এখন বোধহয় সে ক্লান্ত, তাই শান্ত হয়ে বসে আছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের মেঝেটার দিকে। তৃতীয় বর্ষের পরীক্ষার পর প্রিয় বান্ধবীর পরিবারের সাথে মাকে নিয়ে বেড়াতে এসেছিল তে। সাজেক তার ড্রিম ডেস্টিনেশন। ভাবতেই পারেনি হঠাৎ করেই এমন ঘুরতে আসার প্ল্যান হবে, তা আবার তার প্রিয় জায়গাতে। কিন্তু তার এই প্রিয় জায়গাতেই যে সে তার জীবনের সবচেয়ে চরম আর ভয়ঙ্কর মুহূর্তগুলো কাটাবে, তে সেটা ভাবতেও পারেনি। যে মেয়েটা কখনো কোনো ঝামেলার মধ্যে থাকতে চায়নি, সে আজকে এমন একটি ঝামেলায় পড়েছে যে তাকে পালিয়ে বেড়াতে হচ্ছে। যদিও সে কোনো ভুল কাজ করেনি, তাও যেন কোথাও একটা সংশয় আছে। এখন তো ভয়ের সাথে সাথে রীতিমতো অপরাধবোধ হচ্ছে তার সামনে বসে থাকা মানুষটার জন্য। হয়তো তার সাথে সাথে এই মানুষটারও বিপদে ডেকে এনেছে সে, কিন্তু সে তো চায়নি এমনটা হোক। কোথা থেকে যে কি হলো কিছুই মাথায় ঢুকছে না তার। এর এত বছর ধরে দেখা স্বপ্নটা যে এভাবে বাস্তবে রূপ নেবে, সেটা এর ধারণার বাইরে ছিল। আর সব থেকে অবাক হচ্ছে সামনের মানুষটাকে দেখে। কার দুঃখে যে কেউ এতটা মর্মাহত হতে পারে, সামনের মানুষটাকে না দেখলে সে জানতেই পারত না। কিছুক্ষণ আগেও তো মানুষটা বাচ্চাদের মতো কাঁদছিল, কিন্তু এখন একদম শান্ত। তে দেখছে মানুষটার চোখে রাগ, কষ্ট, কিন্তু কেন? শুধুই কি সহানুভূতি, নাকি তের সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে এই মানুষটার কোনো যোগাযোগ আছে? কি এই মানুষটি? কি ঘটেছিল তের সাথে যে তাকে এভাবে পালিয়ে বেড়াতে হচ্ছে? আর স্বপ্নটাই বা কি? মা, ও মা, কি হলোটা কি? এরকম সারের মতো চিৎকার করছিস কেন? মাই ডিয়ার মম, আমার কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে তো, আমি একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট পেতে পারি কি? হয়েছে হয়েছে, নাটক করা বন্ধ করে খাবার টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। সকালে দেরি করে ঘুম থেকে উঠবে আর তারপর তাড়াহুড়ো করবে। বারবার বললাম আর কিছুদিন রেস্ট নে, কিন্তু না, কে শুনে কার কথা? কথাগুলোর আগে গজগজ করতে বললেন তে মা ইয়ঞ্জুন। তে যখন 11 বছর বয়স, তখন তের বাবা ওদের ছেড়ে চলে যায়। তে অবশ্য তার বাবার তাদের ছেড়ে চলে যাওয়ার কারণটা জানতো। আসলে তের আগে তের এক বড় ভাই ছিল। তের জন্মের 1 বছরের মাথায় ওর বড় ভাই কোনো এক অজ্ঞাত রোগের কারণে মারা যায়। আর তারপর থেকেই ওর বাবা ওর ভাইয়ের মৃত্যুর জন্য ওকে আর ওর মাকে দায়ী করে। এভাবেই তের মা আর তার বাবার মধ্যে দূরত্ব বাড়তে থাকে। আর একদিন ওর বাবা একটা সামান্য অজুহাত দেখিয়ে ওদের ছেড়ে চলে যায়। তারপর থেকে তে আর তার মা তার নানুর বাড়িতে চলে আসে। তের নানা ভাই সরকারি অফিসে কর্মরত ছিলেন, তাই তিনি মারা যাওয়ার পর তার স্ত্রী অর্থাৎ তের নানু যিশু দেবী পেনশনের টাকাটা পান। সে দিয়েই সংসার আর তের পড়াশোনার খরচ চলে। এছাড়াও তের মা টুকটাক হাতের কাজ করে। আর এখন তো তে তার টিউশনি পড়িয়ে নিজের খরচ নিজেই চালানোর চেষ্টা করে। তে এমনিতে ভীষণ চুপচাপ, যত মজা খুনসুটি সব মা আর নানুর সাথে, কিন্তু বাড়ির বাইরে একদম সিরিয়াস থাকে সে। নিজেকে যেন বাইরে সবার থেকেই গুটিয়ে রাখতে চায়। কাছের মানুষ বলতে মা আর নানু, কিন্তু আরও একজন আছে, সেটা হলো তের বেস্ট ফ্রেন্ড জিমিন। আর জিমিনের পরিবার তো তেকে নিজের পরিবারের একজনই মনে করে। জিমিন আর তে দুইজন বেস্ট ফ্রেন্ড হলেও দুজন একদম বিপরীত চরিত্রে। তে একদম শান্তশিষ্ট, আর জিমিন হলো সাইক্লোন ঝড়। তে সবসময় সব ঝামেলা থেকে দূরে থাকতে চায়, আর জিমিন সব ঝামেলার মূল কারণ হয়ে দাঁড়ায়। তে কলেজের 3য় বর্ষের বাংলা অনার্সের ছাত্রী। 1 মাস আগেই নতুন করে ক্লাস শুরু হয়েছে তেরে, কিন্তু 1 সপ্তাহ ক্লাস করার পরেই হঠাৎ তে টাইফয়েড হয়। আর তাই 1 মাস কলেজে যেতে পারেনি তে। যদিও দেখতে শুনতে বেশ ভালোতে, কিন্তু টাইফয়েডের জন্য ভীষণ দুর্বল আর চোখ মুখ কেমন একটা শুকিয়ে গেছে। তাই ইয়ঞ্জুন আর কিছুদিন রেস্টের কথা বলেছিল, কিন্তু তে আর ক্লাস মিস করতে চায় না। ইতিমধ্যে ইয়ঞ্জুন টেবিলে খাবার সাজিয়ে রাখেন। তে তাড়াতাড়ি খেতে শুরু করে, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তার উপর জিমিন বারবার ফোন করছে।
আসলে এতগুলো দিন পরে তে কলেজে যাবে, তাই জিমিন একটু বেশি এক্সাইটেড হয়ে আছে। এতগুলো দিন ও কলেজে থেকে মিস করেছে, একা একা বোর হয়েছে, আর ইউনিয়নের ছেলেদের সাথে ঝামেলা করেছে। তে থাকলে ওকে সামলে নেয়, কত কিছু থেকে বলা হয়নি। এমনটা নয় যে এতদিন তের সাথে ওর দেখা হয়নি। জিমিন প্রায় এসে তেকে দেখে যেত, কিন্তু তাও প্রাণ খুলে কথা বলা হয়নি। তখনই জিমিন তেদের বাড়িতে ঢুকতে ঢুকতে তেকে বলে, এই তে হলো তোর, আর কত দেরি করবি শুনি? আরে এই তো হয়ে গেছে। তখন জিমিনকে দেখে তের মা ইয়ঞ্জন বলে, জিমিন ওকে একটু দেখে রাখিস মা, এখনো একটু দুর্বলতা আছে ওর। উফ মা, আমি একদম ঠিক আছি, বেশি চিন্তা করো না তো। আন্টি আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো, আপনার মেয়েকে সশরীরে ফিরিয়ে আনবো। জিমিনের এমন বলার ধরন দেখে হেসে ইয়ঞ্জন বলল, পাগলি একটা। এই জিমিন, তুই যাবি নাকি এখানে দাঁড়িয়ে নাটক করবি? আমি তো কখন থেকে রেডি, তুই তো বকবক করে দেরি করলি। তে তখন মনে মনে ভাবে, হায় আল্লাহ, কে এতক্ষণ বকবক করলো আর কার দোষ হলো? তারপর জিমিন বাইরে এসে স্কুটিতে স্টার্ট দিয়ে বলল, তে তাড়াতাড়ি বস তো, আর ভালো করে ধরে বসিস, নাহলে পড়ে গেলে তখন আমাকে দোষ দিবি যে আমি ভালো করে স্কুটি চালাতে পারি না। তে তখন মুখটা বাঁকিয়ে বলল, হয়েছে হয়েছে, আর ভাব দেখাতে হবে না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, এবার চল। তারপর তারা দুইজনে এমন দুষ্টু মিষ্টি ঝগড়া করতে করতে কলেজে এসে পড়ে। তারপর জিমিন স্কুটিটা পার্ক করে এসে তের হাত ধরে হাঁটতে হাঁটতে বলে, আজ কতদিন বাদে তোর হাত ধরে আমি কলেজে ঢুকছি, সবাই চমকে যাবে একদিন। কেন? এতে চমকানোর কি আছে? উফ, তুই না বড্ড বোরিং। এতদিন বাদে একসাথে কলেজে এসেছি, একসাথে ক্লাস করব, একসাথে ঘুরবো, সে নিয়ে আমি কত এক্সাইটেড আছি। আর তুই কিনা তোর বোরিং কথাবার্তা দিয়ে আমার সব এক্সাইটমেন্ট শেষ করে দিচ্ছিস। ভেবেছিলাম তারপর তোকে একটু চেঞ্জ করবে, কিন্তু না, তুই তো যে কি সেই আছিস, বোরিং। তোর বলা শেষ, এবার একটু তাড়াতাড়ি যাবি, আর কিন্তু 5 মিনিট বাকি আছে ক্লাস শুরু হতে। হ্যাঁ আমি তো। জিমিন কিছু বলতে গিয়েও চুপ করে যায়। কি রে, কি হলো আবার? হ্যাঁ না, কিছু হয়নি, কিন্তু এবার হবে। কি হবে একটু বুঝিয়ে বলবি, কি বলছিস? তোকে পরে বলবো, এখন তাড়াতাড়ি ক্লাসে চল, আর 1 মিনিট দেরি করলেও আমাদের আজকে রক্ষে নেই। উনি দেরি করে আসা স্টুডেন্টদের একদম পছন্দ করেন না। তে তখন বিরক্তি নিয়ে জিজ্ঞাসা করলো, কার কথা বলছিস বলতো? জিমিন চিন্তাযুক্ত মুখ নিয়ে বলল, আরে জাঙ্গুক স্যার, আজ প্রথম ক্লাস ওনার। জাঙ্গুক স্যার? কিন্তু এই নামের কোনো প্রফেসর তো আমাদের ডিপার্টমেন্টে নেই। আর এই ছিল না বলে কি এখনো ভাগতে নেই নাকি? উনি নতুন জয়েন করেছেন, আসলে লিসা ম্যামের ট্রান্সফার হয়ে গেছে। তে তখন বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলো, কি লিসা ম্যাম চলে গেছে? হ্যাঁ, অনেকটা আগে থেকে তো ওনার ট্রান্সফার হওয়ার কথা ছিল, তুই তো তখন ছিলি। কিন্তু তাও। আর কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি চল, না হলে আজ ক্লাস করার কথা ভুলে যা। ঠিক আছে চল। ওরা ক্লাসের দিকে যেতেই থাকে, তখনই হঠাৎ কারো ডাকে তারা দুজনেই দাঁড়িয়ে পড়ে। তারা পিছনে ফিরে দেখে ওদের ডিপার্টমেন্টের হেড জিওপ স্যার। তখন তে জিমিনকে বলে, জিমিনি তুই ক্লাসে যা, আমি আসছি। কিন্তু তুই? স্যার কি বলছেন আমি শুনে আসছি, তুই যা। ঠিক আছে। এই বললে জিমিন ক্লাসে চলে যায়, আর তেও জিওপ স্যারের কাছে যায়। কেমন আছো তেও? তোমার শরীর এখন কেমন আছে? ভালো স্যার। তোমাকে দেখে তো এখনো দুর্বল মনে হচ্ছে। যাই হোক, কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে। এবারেও কিন্তু তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। আই উইল ট্রাই মাই বেস্ট স্যার। ওকে, নাও ইউ গো। এখন তোমাদের জাঙ্গুক স্যারের ক্লাস আছে। ওকে স্যার। আসলে তে এমনিতেই শান্ত, আর তার উপর ক্লাসে ভীষণ অ্যাক্টিভ। আর সব থেকে যেটা ভালো সেটা হলো তে ভীষণ ভালো আবৃত্তি করতে পারে। পড়াশোনাতেও খুব একটা খারাপ নয়, ভীষণ মনোযোগী। তাই ডিপার্টমেন্টের প্রায় সব প্রফেসরই তেকে খুব ভালোবাসে। আর ডিপার্টমেন্টের হেড জিওপ স্যার তো তাকে নিজের মেয়ের মতোই মনে করেন। তে তারপর ক্লাসরুমের সামনে গিয়ে দরজা নক করে বলে, মে আই কাম ইন স্যার? নো। গাইজ আজকে এ পর্যন্তই। যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।